মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান। জেনারেল ইব্রাহিম অত্যন্ত সাহসী একজন মুক্তিযোদ্ধা, একজন বেস্ট সেনা কর্মকর্তা। তিনি জীবনে যখন যে কাজে হাত দিয়েছেন সেটিতেই তিনি সাফল্য পেয়েছেন। তো আজকে তিনি আমাদের অতিথি হিসেবে যোগ দিচ্ছেন বর্তমান পরিস্থিতি নিয়ে, দেশের যে পরিস্থিতি সবকিছু নিয়ে আলোচনার জন্য। জেনারেল ইব্রাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জেনারেল ইব্রাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমার সাথে সরাসরি সম্প্রচারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর কনক সরওয়ার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি দাওয়াত দিয়েছেন। এবং যারা যারা এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশে বা বাংলাদেশের বাইরে, সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা, শ্রদ্ধা। আসসালামু আলাইকুম সকলের প্রতি। মহান আল্লাহ আমাদের সকলের প্রতি দয়াবান হোক, অধিকতর দয়াবান হোক, আল্লাহর রহমত কামনা করি। আমি ভালো আছি, করোনা কালেও যে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আমার 90 বছর বয়স্ক মা এখনো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে মোটামুটি। আমি সুস্থ আছি, আমার স্ত্রী সুস্থ আছেন, আমার একমাত্র পুত্র কন্যা সুস্থ আছেন, 3 জন নাতি সুস্থ আছেন, ভাই বেরাদাররা সুস্থ আছেন, সকল আলহামদুলিল্লাহ। অনেক বন্ধু বান্ধব ইন্তেকাল করেছেন। আজকে একজন পুরনো সিনিয়র ফ্রেন্ড আজকে ইন্তেকাল করেছেন, কর্নেল সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ। তিনি 29 PM লং কোর্সের অফিসার ছিলেন। তিনি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, এফডিসির চেয়ারম্যান ছিলেন, 7 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন। এরকম অনেকেই পরিচিত ইন্তেকাল করছেন। বাট আপনার প্রশ্নের উত্তর, শুকর আলহামদুলিল্লাহ। জি জেনারেল ইব্রাহিম, আপনি যেমনটি বলছিলেন, আমি প্রথমে এই বিষয়টি নিয়ে বলতে চাই যে দর্শক, জেনারেল ইব্রাহিমের সঙ্গে আজকের আমার সম্পর্ক দীর্ঘদিনের। তিনি যখন পার্বত্য চট্টগ্রাম থেকে ফিরে এসে সেনাবাহিনী থেকে অ্যাকচুয়ালি অবসরে আসেন, তারপর থেকে তার সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ ছিল। এবং তিনি যেমনটি বলছিলেন যে তার মায়ের কথা, আমরা একটি ছবি দেখাতে চাই। আলহামদুলিল্লাহ যে খালাম্মা এখনো জীবিত আছেন। আমি আপনাদের সবার কাছে ওনার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য অনুরোধ করি। তো জেনারেল ইব্রাহিম, আপনি কল্যাণ পার্টির চেয়ারম্যান। আপনি সাম্প্রতিক সময়ে ধর্ষণ বিরোধী যে ছাত্রদের যে আন্দোলন, সেখানে আপনি আপনার সহমত বা তাদের সঙ্গে ঐক্যমত্য ঘোষণা করেছেন। আপনি তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তো বর্তমান বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন, একটু সংক্ষেপে জানতে চাই যে কি পরিস্থিতি? জেনারেল ইব্রাহিম, আপনার সাউন্ডটা আনমিউট করতে হবে। জি হ্যাঁ, ওকে। বর্তমান পরিস্থিতিটাকে সংক্ষেপে এরকম বলা যায়, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি বা ভৌত কাঠামো উন্নয়নমূলক কর্মকাণ্ড দর্শনীয় বিভিন্ন জায়গায় হচ্ছে। মেগা প্রজেক্টগুলো অনেক বাস্তবায়িত হচ্ছে, তার সঙ্গে মেগা দুর্নীতি জড়িত। দ্বিতীয় পয়েন্ট, আমরা বলতে পারি রাজনৈতিকভাবে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। মানসিকভাবে আমরা অস্থিতিশীল পরিস্থিতিতে আছি। সামাজিক এবং নৈতিক ডাইমেনশন বা আঙ্গিকে আমরা ভীষণ বিপজ্জনক, নাজুক, ভীষণ স্পর্শকাতর একটি লেভেলে নিচে নেমে গেছি। আমরা এরকম ভাবে এটাকে বলা যায় যে আমাদের মানহানি ঘটেছে চরিত্রের আঙ্গিকে। এই যে ধর্ষণ বিরোধী আন্দোলন দেখছেন, এই যে যুব সম্প্রদায়, তরুণীগণ নেমেছেন, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, বোনেরা, আমি তাদের সঙ্গে সহমত পোষণ করেছি। আমি changetv.press-এ গিয়ে তাদের সঙ্গে বক্তব্য দিয়েছি। আমি ফেসবুক লাইভে নিজে আমার পেজ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, এই পেজের থেকে বলেছি। আপনার মাধ্যমে বলতে চাচ্ছি, আমরা শারীরিকভাবে তাদের পাশে যাচ্ছি না বা যেতে পারছি না যে কোনো কারণে, কিন্তু তারা যেন এগিয়ে যায়, তাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছি। তারা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে। আজকের বাংলাদেশ মানুষের জীবন যাপনের জন্য কষ্টকর হয়ে গেছে। করোনা ভাইরাসের কারণে তারা অনেক কষ্ট পড়েছে। তো বাংলাদেশের 3 প্রকারের মানুষ এখন দর্শনীয়। এক প্রকার হচ্ছে যারা যে কোনো অবস্থায়, যে কোনো নিয়মে, যে কোনো সুযোগে দুর্নীতি এবং অনৈতিকতায় লিপ্ত হতে অভ্যস্ত। 2 নম্বর হচ্ছে যারা এই পরিস্থিতিতে হতাশায় ভুগছে এবং যারা এই হতাশা থেকে বের হওয়ার জন্য আক্ষেপ করছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। আর 3 নম্বর যেটা, তারা হচ্ছে নির্বিকার, নীরব ভাবে বসে আছে। প্রথম যারা ছিল দুর্নীতির প্রতি পক্ষপাতমূলক, দুর্নীতি করতে চাচ্ছে, বড়লোক হইতে চাচ্ছে, সমাজটাকে ধ্বংস করতে চাচ্ছে, সবকিছু কুক্ষিগত করতে চাচ্ছে, তারা মাইনরিটি।
কিন্তু তারা আগ্রাসী ভূমিকায় আছে, তারা শক্তিশালী অবস্থানে আছে, তাদের সংখ্যা কম, তারা ক্ষমতার সঙ্গে জড়িত, ক্ষমতাসীন সরকারের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে জড়িত। দ্বিতীয় প্রকারের যারা, তারা জনগণের বিশাল একটি অংশ, যারা হতাশায় ভুগছে যে আমরা নেতৃত্বে পাচ্ছি না, আমরা কি করব। এবং সাধারণত দেশের কোটি কোটি মানুষ কোনো আন্দোলনে জড়ায় না, আন্দোলনে একটা অংশ মাত্র জড়ায়, তাদেরকে উজ্জীবিত করতে হয়। আর তৃতীয় যাদের কথা বললাম, যারা প্রতিবাদহীন, তারা নীরব, এবং নীরবতাই কিন্তু, ভালো মানুষদের নীরবতা খারাপ মানুষদের জন্য শক্তি যোগায়। ভালো মানুষদের নীরবতা সমাজের জন্য ভয়ঙ্কর বিপদ টেনে আনে। আজ বাংলাদেশ ঠিক ওইরকম একটি সময় পার করছে। আপনার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর এইটুকু বললাম। সবাই এক ধরনের ভয়াবহ আতঙ্কের মধ্যে আছে, এবং ধর্ষণ বিরোধী যে আন্দোলনের সাথে আপনি একাত্মতা প্রকাশ করেছেন, এবং নাগরিক ঐক্য একাত্মতা প্রকাশ করেছে, আরো অনেকেও একাত্মতা প্রকাশ করেছে আমরা যতটুকু শুনেছি। তো সাম্প্রতিক সময় পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিহার করতে বলেছে পুলিশ। পুলিশ বলছে যে এটি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, এটি থেকে বিরত থাকার জন্যে। তো এইভাবে নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ করে কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড? সরকারের সমালোচনা করা কি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড? আমরা কি রাষ্ট্র এবং সরকারকে গুলিয়ে ফেলছি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমেই শুরু করা উচিত ছিল, দেরি করে ফেললাম। তাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে তথা মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহর নাম নিয়ে আমাদের বক্তব্য প্রদান করা উচিত। এবং আমার বক্তব্য যেন জনগণ বুঝতে পারেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এই দোয়া করেছিলেন হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যাওয়ার আগে, যে আল্লাহ তাআলা তুমি আমার জিহ্বাকে সহজ করে দাও, আমার বক্তব্য যেন মানুষ শুনতে পারে, তাদের বক্ষকে প্রশস্ত করে দাও, তারা যেন এটা হৃদয়ঙ্গম করতে পারে। তো আমি একজন অত্যন্ত নগণ্য, নাদান, নালায়েক, বান্দা, গুনাহগার মানুষ। রাজনীতিতেও নতুন, মাত্র 13 বছর বয়স, অকালীন সময়ে সেনাবাহিনী থেকে অবসর নিয়েছি, তারপরেও চেষ্টা করে যাচ্ছে। আপনার প্রশ্নের উত্তরটা, রাষ্ট্রবিজ্ঞানী যারা, তাদের পক্ষে দেওয়া খুব সহজ। আমি তো রাষ্ট্রবিজ্ঞানী নই, আমি অর্থনীতির পলাতক ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 18 মাস পরে পালিয়ে গেছি, যদিও পরবর্তীতে উচ্চশিক্ষা সম্পন্ন করেছি। তারপরেও চেষ্টা করি বলতে। আইয়ুব খান সরকার 1960-এর দশকে যখন গণ আন্দোলন শুরু হয়েছিল, তখন বলেছিল একটি রাষ্ট্রবিরোধী কাজ। যখন আমরা মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, তখন পাকিস্তান সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ। জাসদ যখন 72, 73, 74-এ আন্দোলন করেছিল তৎকালীন বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে, তখন সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ। 1984, 86, 87, 88, 99, 89, 90-এ যখন এরশাদ সরকার বিরোধী আন্দোলন আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে করেছে, তখন সরকার বলেছিল এটা রাষ্ট্রবিরোধী কাজ। 94, 95-তে যখন বিএনপির বিরুদ্ধে, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত একসঙ্গে আন্দোলন করেছে, তখন বিএনপি সরকার বলেছে এটা রাষ্ট্রবিরোধী কাজ। আবার বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যখন গিয়েছে, আবারও আওয়ামী লীগ সরকার আমলে যখন বিএনপি আন্দোলন করেছে 96 থেকে 2001, তখন আওয়ামী লীগ সরকার বলেছে রাষ্ট্রবিরোধী কাজ। লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম যখন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের নির্দেশ অমান্য করার প্রয়াস নিয়েছিলেন, তখন বলা হয়েছে এটা রাষ্ট্রবিরোধী কাজ। অর্থাৎ রাষ্ট্রবিরোধী কাজ মুখে বলে ফেলা, সংজ্ঞায়িত করা, একটা লেভেল দিয়ে দেওয়া, একটা সিল মেরে দেওয়া, এতে কোনো ট্যাক্সও দিতে হয় না, কর দিতে হয় না, ভ্যাট দিতে হয় না, বললেই হয়ে যায়। আপনি যে প্রশ্নটি করেছেন, এটা মৌলিক প্রশ্ন। সরকার এবং রাষ্ট্রের মধ্যে তফাৎটা কি? রাষ্ট্র সবসময় থাকার জন্য মহান আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে আমরা কায়েম করেছি। মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এটা এসছে। কিন্তু সরকার তো 30 লক্ষ শহীদের বিনিময়ে আসে নাই। সরকার এসছে আমার ভাষায় এক রাত্রে ভোট ডাকাতির মাধ্যমে। আর যদি ওনারা ভালো আচরণ করতেন এবং নির্বাচনে জিততেন, তবে বলতাম নির্বাচিত হয়ে, জয়ী হয়ে তারা এসছেন। তো সরকার আসবে, সরকার যাবে। রবার্ট ব্রুকের একটি, টেনিসনের কবিতাটা বোধহয় আপনার মনে থাকতে পারে, ইংরেজি কবিতা, দ্য ব্রুক। ব্রুক মানে ছোট্ট পানির ছড়া। মেন মে কাম এন্ড মেন মে গো, বাট আই গো অন ফর এভার। আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা চাকরি করেছে, যারা পাহাড়ি অঞ্চলে চাকরি করেছে, পানির ঝর্ণা পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। আমেরিকার কানাডার বর্ডারে নায়াগারা ফলস, নায়াগারা জলপ্রপাত যারা দেখেছে, পানি পড়ছে তো পড়ছে তো পড়ছে তো পড়ছেই। কত মানুষ সেখানে যাচ্ছে আর কত মানুষ সেখান থেকে বিদায় নিচ্ছে কেউ জানে না। কাবা ঘরের মতো মহান আল্লাহর ঘর কাবা শরীফ আছে, 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 থাকবে, থাকবে, থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার তওয়াফ করছে, হজ করছে। ঠিক তদ্রুপ
আমি মিলানোর জন্য বলছি, শুধু উদাহরণ দেওয়ার জন্য। রাষ্ট্র এসেছে, রাষ্ট্র থাকবে, যদি না এটা ভেঙে যায় বা ভেঙে ফেলে কেউ। কিন্তু আন্দোলন করা হচ্ছে সরকারের বিরুদ্ধে। যদি ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকে বাংলাদেশ বিরোধী আন্দোলন বলেন, তাহলে আমরা প্রশ্ন করতে বাধ্য হব, বাংলাদেশ নামক রাষ্ট্র কি কায়েম হয়েছিল ধর্ষণ কায়েম করার জন্য? নো। বাংলাদেশ কায়েম হয়েছিল যারা 1971 সালের এপ্রিল মাসের 10 তারিখ তৎকালীন কলকাতা মহানগরীতে, পরবর্তীতে যেটাকে আমরা রাজনৈতিক শব্দাবরণে বলতাম মুজিবনগর, সেই মুজিবনগর সরকারে যারা মেম্বার অব দি পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি এবং ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি একত্রিত হয়ে যে দলিলটি গ্রহণ করেছিলেন, যার নাম হলো ইংরেজিতে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং বাংলায় স্বাধীনতার ঘোষণাপত্র, তার মাঝামাঝি অংশে দেওয়া আছে আমরা কেন মুক্তিযুদ্ধ করলাম, কেন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। তাহলে আজকের ধর্ষণ বা আজকের অনৈতিকতা, আজকের চুরি, আজকের করাপশন, এগুলো সকল কিছুই কিন্তু ওই স্বাধীনতার ঘোষণাপত্রের মাঝামাঝি অংশে উল্লেখিত মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য তার সঙ্গে সাংঘর্ষিক। সুতরাং আমি মনে করি যে কোনো সরকার এই প্রবণতাটা আছে আন্দোলনকে রাষ্ট্রবিরোধী আন্দোলন বলার, এবং আমি মনে করি এইটা প্রবণতা পরিহার করা ভালো। আর এই তরুণ ছেলেরা যাদের জন্ম বাংলাদেশ প্রতিষ্ঠার 10 বছর 20 বছর 30-40 বছর পরে, তাদেরকে রাষ্ট্রবিরোধী বলা, এটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি বলা হয়ে গেল। আমি তার আহ্বান রাখবো কর্তৃপক্ষের নিকট, আপনারা মেহেরবানি করে তরুণদেরকে ভুল সংজ্ঞায় আখ্যায়িত করবেন না। তো জেনারেল ইব্রাহিম, আপনি গত 3-4 দিন আগে একটি লাইভ বক্তব্য প্রচার করেছেন আপনার ফেসবুকে। সেখানে আপনি বলার চেষ্টা করেছেন যে বর্তমানে বাংলাদেশে ধর্ষণের একটি উপযুক্ত পরিবেশ আছে, উপযুক্ত পরিবেশ। এবং আমরা দেখি যে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে শতকরা 99.99% সরকারি দলের, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী। তো এই অবস্থাটা, এটাকে একটু ব্যাখ্যা করবেন, এই যে অবস্থাটা কিভাবে দেখেন আপনি, এই যে বেপরোয়া? আমি বলতে চাচ্ছি এরকম, যে উদাহরণটা দিয়েই বলেছি যে উপযুক্ত পরিবেশ না পেলে কোনো কিছু হয় না। আবহাওয়া প্রতিকূল হলে অনেক কিছু হয় না, আবহাওয়া অনুকূল হলে অনেক কিছু হয়। জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই উদাহরণগুলো বারবার দিয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে পুকুরের ঘাটে শ্যাওলা পড়ে কখন আমরা কল্পনা করতে পারি। শ্যাওলা পড়ে যখন পানি স্থবির হয়ে এক জায়গায় থাকে। পাট গাছ এবং ধান গাছ কখন হয়? যেখানে পানি থাকে, বর্ষাকালে। আবার শুকনো মৌসুমে বেগুন হয়, মরিচ হয়, পেঁয়াজ হয়, সরিষা হয়, রাই হয়, কলাই হয়, তখন শুকনো মাটি লাগে। যদি শীতকালে শুকনো মাটিতে ভিজিয়ে কাদা করে দেন, সেখানে মরিচ আর বেগুন হবে না। আবার বর্ষাকালের সময় যদি পানি সেচে ফেলেন, জমিটাকে শুকাইয়া দেন, যেখানে ধান আর পাট হবে, তাহলে ধান আর পাট হবে না। আমি এই উদাহরণটা দিয়ে প্রতীকীয়তে বলতে চাচ্ছি যে অনুকূল পরিবেশেই সবকিছু হয়। যে কোনো কারণেই হোক, রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, নৈতিক কারণে, সর্বপ্রকারের কারণে সম্মিলনে বাংলাদেশে ধর্ষণের একটি উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। তাহলে এত ধর্ষণ হবে কেন? হঠাৎ করে কি পৌরুষত্ব জাহির করার প্রবণতা বেড়ে গেল? তার মানে অনেকগুলো কারণ। এক, অনেকে বলেন যে আমাদের এখানে বিচার প্রক্রিয়া, ধর্ষণের জন্য যে আইন, এটা অপ্রতুল। আজকে যদিও 12ই অক্টোবর দিনের বেলা খবর এসেছে, সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে আইন সংশোধিত হয়েছে, ধর্ষণের শাস্তি চূড়ান্ত সর্বোচ্চ মৃত্যুদণ্ড। আমরা সেটাকে উজ্জ্বল রাখছি। কথা বলি যে বিচার প্রক্রিয়াটা অনেকদিন লেগে যায়, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া অনেকদিন লেগে যায়, এবং অনেকেই বলেন পুরো আইনটাই নারী বিরোধী, নারীর জন্য অনুকূল নয়, যে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে আরো কারণ বলে যে অবাধ এবং অপ্রয়োজনীয় ছেলে মেয়েদের মেলামেশা, এটা একটা কারণ বলে। আবার বলে যে সমাজের মধ্যেই একটা প্রবণতা আছে যে দুর্বল অংশের উপরে সবল অংশ অত্যাচার করবে। যেহেতু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সবল অংশ হচ্ছে পুরুষ এবং দুর্বল অংশ হচ্ছে মহিলা, তাদের উপর অত্যাচারের প্রবণতা বেড়ে যায়। কিন্তু আমি আমার 71 বছর শেষ করে 72 বছরের অষ্টম দিবস, আজকে আমার 4 তারিখে যদি আমার জন্মদিন হয়ে থাকে, আজকে 12ই অক্টোবর আমার 71 বছর এবং 8 দিন আমার বয়স। আমি বলবো যে একজন পিতার অবস্থান থেকে, একজন অনেক বয়স্ক বড় ভাইয়ের অবস্থান থেকে আমি বলবো যে আমাদের সমাজটা আসলেই নারীর নিরাপত্তার জন্য অনুকূল নয়।
সকলের পক্ষ থেকেই আমাদের অবদান আছে এই প্রতিকূল করার পিছনে। আমরা সবাই মিলে এটাকে প্রতিকূল করে ফেলেছি। তাই আমি বলছি এটা ধর্ষণের জন্য উপযুক্ত ক্ষেত্র। সরকার যদি মৃত্যুদণ্ড কায়েম করে, সরকার যদি 15 দিন 20 দিন 30 দিনের জন্য মেয়াদ দেয় এবং দ্রুত বিচার প্রক্রিয়াতে ধর্ষকদের বিচার করে এবং সেটা বাস্তবায়ন করে এবং প্রকাশ্যে বিচারটা বাস্তবায়ন করে, জনগণের মধ্যে ধর্ষণের বিরুদ্ধে ভীতি সঞ্চার করে, তাহলে দেখবেন এটা কমে আসতে বাধ্য। এবং আরেকটি কথা আছে যেটা আমি তথ্য দিয়ে আপনাকে অনেক ফিগার দিয়ে পারবো না, কারণ আমি তার অনেক তথ্য নিয়ে বছরের পর বছর জমা করে গবেষক হিসেবে আপনার সামনে আসি নাই। কিন্তু আপনি যদি মেহেরবানি করে খেয়াল করেন, বহু দর্শক আছে, ধর্ষণকারী আছে, যাদের বিচার হয়েছে বা হয় নাই, জেলখানায় আছে, জামিন পেয়ে যাচ্ছে। পরশুদিন বা তার আগের দিন একটা খবর দেখেছিলাম যে ইলেকশনের সময় সুবর্ণচরে যে ফ্যামিলির উপর অত্যাচার হয়েছিল, যে মহিলার উপর অত্যাচার হয়েছিল ভোট নিয়ে, সে অত্যাচারকারী বা ধর্ষণকারী আবার জামিনে বেরিয়ে আসছে। তাহলে এখানে আমাদের আদালতের ভূমিকা আছে। এখন আমি আপনার এই টক শোতে যদি আদালতের সমালোচনা করে, আমার আদালতের অবমাননার মামলা হতে পারে। কিন্তু বাস্তবতা হলো আদালতের সামনে ওই ধর্ষণকারীর জামিন আবেদনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তারা কি সবল অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল? আইন কি তার অনুকূলে ছিল? আমি জানি না। একটি সমাজকে যদি নৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, আমাকে আগে অপরাধটাকে বন্ধ করতে হবে, তারপর মনকে পরিপক্ক এবং পরিষ্কার করতে হবে। তাই বলেছি আমি। আপনার এই প্রশ্নের উত্তরে এতটুকু। জেনারেল ইব্রাহিম, আমাদের দেশে ধর্ষণ বা আইন বিরোধী এইসব অনেক কিছুই দীর্ঘদিন ধরেই ছিল, সব সরকারের আমলেই ছিল। কিন্তু গত 12 বছরে জেঁকে বসা আওয়ামী লীগ সরকারের এই রেজিমটা আমরা দেখছি যে মানে আইন বিচার সকল কিছুই আসলে তোয়াক্কাহীন ভাবে চলছে। কারণ শাসক দলের যারা নেতাকর্মী তারা কোনো কিছুই পরোয়া করছেন না, তাদেরকে এতটাই প্রিভিলেজড তারা নিজেদেরকে মনে করেন। তো একটি বিষয়, আমরা প্রচুর কমেন্টস আসছে, কমেন্টসে সবাই বলছেন আপনি আপনার চেম্বারে আমরা লাইভ করার সময় আপনার পেছনে একটি ইয়ে দেখি যে হে 71-এর বীর প্রতীক, তুমি বলো যাতে শুনতে চাই। এবং এটিকে অনেকে কোট করেছেন। আমি একটু আগে দেখছিলাম বাবা এত কমেন্টস, ধরেন এর মধ্যে প্রায় 200 কমেন্টস আমি দেখছি। তো সবাই আপনার কাছ থেকে শুনতে চায় তাদের করণীয় কি, দেশের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি। এবং একজন বলছেন যে আপনি ওই যে ফেরাউনের দরবারে যাওয়ার আগে মুসা যে দোয়াটি পড়েছিল সেই দোয়াটি যদি আমাকে পাঠিয়ে দেন, আমি ডেসক্রিপশনে একটু দিয়ে দিব, তাহলে অনেক দর্শক সেটি জানতে পারবেন, নিজেরাও মনে মনে পড়তে পারবেন বিপদের সময়, বিপদের কালে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য। তো জেনারেল ইব্রাহিম, আমি একটু আপনার এই 3 দিন আগের লাইভ থেকে আমি আপনাকে দুটো ক্লিপ দেখাবো পরপর। সিনহা হত্যার বিচার যদি বিপদগামী হয়ে যায়, সিনহা হত্যার বিচার যদি ডাইভার্টেড হয়ে যায়, সিনহা হত্যার বিচার এবং ন্যায় বিচার যদি হাইজ্যাক হয়ে যায়, তাহলে এটা দেশের জন্য কোনো মতে মঙ্গল বয়ে আনবে না। এবং আরেকটি ক্লিপ যদি দেখ। আমি বলার অধিকার রাখি না, কিন্তু আমি বলতে চাই যে আমি যদি একজন চাকুরিরত ক্যাপ্টেন, মেজর, কর্নেল হতাম, তাহলে সিনহা হত্যার ঘটনায় আমি বিব্রত হতাম, আমি বিক্ষুব্ধ হতাম। তো জেনারেল ইব্রাহিম, এই যে আপনার দুটি প্রশ্ন আপনার কাছে, আপনার দুটি ক্লিপ থেকে, যে সিনহা হত্যার বিচার কি হাইজ্যাক হয়ে যাচ্ছে? যে সিনহা হত্যা নিয়ে সেনাবাহিনী পুলিশের মধ্যে টানাপোড়েন আমরা লক্ষ্য করলাম, সেনাবাহিনীর প্রধান ছুটে গেলেন কক্সবাজারে, এই হবে সেই হবে, দুঃখিত, রাওয়া ক্লাবের আপনাদের অবসরপ্রাপ্ত সংগঠন রাওয়ার মেম্বাররা উজ্জীবিত হলেন, তারা প্রতিবাদ করলেন, তারা বললেন ছাড় দেওয়া হবে না। তো সেখানে আপনি কেন মনে করছেন যে এটি হাইজ্যাক হয়ে যেতে পারে, অথবা এরকম কোনো আলামত আপনি দেখছেন কিনা, এক। আর 2 নাম্বার হচ্ছে যে আপনি কেন মনে করছেন যে অ্যাক্টিভ যারা সেনা কর্মকর্তা আছেন তারা বিব্রত বা বিক্ষুব্ধ নন? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই। যারা অ্যাক্টিভ বা চাকুরিরত, আমি কেন মনে করছি যে তারা বিক্ষুব্ধ নন, আমি এটাও মনে করছি না যে তারা বিক্ষুব্ধ। আমি যদি চাকরি করতাম, কারণ আমি সচেতন ছিলাম, আমি জাগ্রত ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম। আমি তো বাংলাদেশে 72 সাল থেকে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীতে চাকরি করেছি। তার মানে হলো আমার বয়স যখন 23.5, সেই থেকে নিয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে 47 বছর, 48 বছর বয়স পর্যন্ত চাকরি করেছি। টোটাল 27 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি, তার আগের অংশ পাকিস্তানে, মাঝখানে 9 মাস মুক্তিযুদ্ধে। পাকিস্তানে আমার চাকরি নগণ্য, হাতের আঙ্গুলের 1 করা মাত্র, 7.5 মাস চাকরি মাত্র পাকিস্তান সরকারের অধীনে। তো আমরা 72, 73, 74-এ
বা যখন আমরা অধিনায়ক ছিলাম, আমি খুব ইয়াং অধিনায়ক ছিলাম, 2 বছর সিনিয়রিটি পাওয়ার কারণে 1979 সালের